দুপুরের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে তীব্র হচ্ছে শীত, কুয়াশা আর হিম বাতাসে স্থবির জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে সর্বনিম্ন। বিভিন্ন অঞ্চলে ক্রমেই কমছে তাপমাত্রা। দেশের বেশিরভাগ জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। সপ্তাহ ধরে গোপালগঞ্জে মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তীব্র শীতে ব্যাহত হচ্ছে বোরো আবাদ। এতে জমিতে ধানের চারা রোপণ পিছিয়ে পড়ার আশঙ্কায় আছেন চাষিরা। তবে কৃষি বিভাগের আশা দ্রুতই কেটে যাবে প্রতিকূল আবহাওয়া, তখন আর সমস্যা থাকবে না বোরো আবাদে। 7 জানুয়ারি ফেলানী হত্যার 15 বছর। 2011 সালের এই দিনেই কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানীকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ জওয়ান। প্রায় 4.5 ঘন্টা কাঁটাতারে আটকে ছটফট করে মৃত্যুর কোলে ঢলে পড়ে ফেলানী। নির্মম সেই হত্যাকাণ্ডে কেঁপে উঠেছিল বিশ্ববিবেক। তবু আজও সন্তান হত্যার বিচার পায়নি হতভাগা বাবা মা। ব্রাহ্মণবাড়িয়া 4 সংসদীয় আসনে বিএনপির 2 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণায় তৈরি হয়েছে বিভ্রান্তি। যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান ও জেলা বিএনপি সদস্য কবির আহমেদ ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এর আগে দুজনকেই আলাদাভাবে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়। ফলে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। দলীয়ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই আসনে অনিশ্চয়তা কাটছে না। এবার শুনবেন বিস্তারিত। দিনের তুলনায় আজ বরিশালের শীতের অনুভূতি অনেকটাই বেশি, কারণ বর্তমান মৌসুমের যে সবচেয়ে বেশি যে তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে 9.0, এটি এই মৌসুমের সবচেয়ে বেশি কম তাপমাত্রা। এবং আবহাওয়া অফিস যেমনটা জানিয়েছে, ধীরে ধীরে এই তাপমাত্রা আরও কমতে পারে এবং এই তাপমাত্রা কমার কারণে যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু ভোগান্তিতে পড়েছে। কারণ সকাল 10টার আগে সূর্যের দেখা মেলেনি, 10টার পরে বরিশালে সূর্যের দেখা মিলেছে, তবে সূর্যের যে তাপ সেটি কম রয়েছে, অর্থাৎ শীত বেশি অনুভূতি হচ্ছে। এবং এই শীতের তীব্রতার কারণে যারা সকালে কর্মজীবী যারা মানুষগুলো রয়েছে তারা ভোগান্তিতে পড়ছেন। পাশাপাশি স্কুলগামী যে কোমলমতি শিশুরা রয়েছে, কারণ সকাল 8টার মধ্যেই স্কুল শুরু হয়ে যায়, সেক্ষেত্রে আসলে তারাও অনেকটা ভোগান্তিতে আছেন। তবে এই আবহাওয়া অফিস আসলে এখন পর্যন্ত তেমন কোনো সুসংবাদ দিতে পারেননি। তারা জানিয়েছেন যে যত দিন যাবে, অর্থাৎ আগামী 1 সপ্তাহের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে। এবং তারা জানিয়েছেন যে আজ সকাল 6টায় বরিশালের তাপমাত্রা ছিল 9.0, এটা এই মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা। এবং 9টার দিকে নতুন করে যেটা রেকর্ড করা হয়েছে সেটি ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যত সময় গড়াচ্ছে, যখন সূর্য উঁকি দিয়েছে তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করছে, তবে শীতের অনুভূতি কমেনি। এবং শীতের অনুভূতি না কমার কারণেও কিন্তু সাধারণ মানুষের ভোগান্তিতে রয়েছে। এবং আমরা শেরেবাংলা হাসপাতালে খবর নিয়েছি, বিশেষ করে শেরেবাংলা মেডিকেলের যে শিশু ওয়ার্ড রয়েছে সেই শিশু ওয়ার্ডে কিন্তু ধারণ ক্ষমতার চেয়ে বেশি শিশু ভর্তি রয়েছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সবাই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছেন। এবং যেমনটা দেখেছি যে আসলে যে বেড রয়েছে, বেডের তুলনায় রোগীর সংখ্যা বেশি, এবং রোগীর সংখ্যা বেশি থাকার কারণে কিন্তু অনেককে মেঝেতেও চিকিৎসা নিতে হচ্ছে, এবং সেই চিকিৎসা নিতে গিয়ে আসলে ভোগান্তি আরও বাড়ছে। এবং এই শীতের একটি আসলে বিপরীত দিকও রয়েছে, কারণ এই শীতকে কেন্দ্র করে কিছু মৌসুমী ব্যবসায়ী রয়েছে যারা সন্ধ্যার পরে পিঠাপুলি বিক্রি করে, তাদের জন্য কিন্তু এই শীত আবার আশীর্বাদ নিয়ে আসছে। দেশ জুড়ে তীব্র শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ। কনকনে ঠান্ডা আবহাওয়ার বিরূপ প্রভাব পড়েছে কৃষিতে, সেই সাথে বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগও। পৌষের শেষ সময়ে যখন বোরো রোপণে ব্যস্ত সময় কাটে কৃষকের, সেখানে এখন দিনের বেশিরভাগ সময় কুয়াশা থাকায় ব্যাহত হচ্ছে আবাদ। শুধু তাই নয়, টানা কয়েকদিন ধরে সূর্যের দেখা না মেলায় নষ্ট হচ্ছে বোরো ধানের বীজতলা। ভারী ঠান্ডা পড়ে, তার মধ্যে তো রাতি হবে, হাত পাও কালাই যায়, বুকে ব্যথা করে। আমাকে হাতে পায়ে বাত আসে, হাতে পায়ে ঝিনঝিন হয়ে যায়, আমাকে জ্বর আসে। জলের ভিতর নামলে, পানিতে নামলে হাত কুড়া হয়ে আসে, তারে গিরিয়ে বড় বয়ে জমা হয়ে থাকে।
হাড় কাঁপানো শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। রোপণ কাজ করার জন্য মাঠের জমে থাকা পানিতে নামতে পারছেন না কৃষকরা। ফলে বোরো উৎপাদন আর ফলন পিছিয়ে পড়া নিয়ে দুশ্চিন্তায় চাষি। শীত উপেক্ষা লাগাতে হচ্ছে, কারণ জমির ফলন কমে যায় যদি আমরা দেরি করে লাগাই। বীজ তোলা একটা সময় থাকে, সেই সময়টা তো পারায় গেলে তো এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আগে লাগালে আমাদের জমিটা আগে কাটা পড়ে, এই জন্য আমরা এই আবহাওয়ায় কাজ করি। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী রোপণ করা গেলে এ বছরও বোরো আবাদের লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী এই আবহাওয়াবিদ। যদি আবহাওয়া 2-1 দিনের মধ্যে ভালো হয়ে যায় তাহলে আমরা আশা করি আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন না। তবে যদি আবহাওয়া এরকম কন্টিনিউ করতে থাকে তাহলে হয়তো আমাদের কৃষকদের আরো পরামর্শ দিতে হবে যেন তারা এখান থেকে ওভারকাম করে রাখতে পারেন। চলতি বোরো মৌসুমে গোপালগঞ্জে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 82,532 হেক্টর জমিতে। একদিকে ফসল আবাদ পিছিয়ে পড়ার আশঙ্কা, অন্যদিকে অসুস্থতার ভয়। পারে বাংলা মাঝখানে কাটাতা, গলি খেয়ে ঝোলে থাকলে ফেলানি, বলো তো 10 টাকা। কাঁটাতারে ঝুলছে ফেলানির নিথর দেহ, যে দৃশ্য নাড়িয়ে দিয়েছিল গোটা পৃথিবীকে। চারিদিকে উঠে নিন্দার ঝড়। ঠিক 15 বছর আগে 2011 সালের 7 জানুয়ারি ভোরে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে কিশোরী ফেলানিকে লক্ষ্য করে গুলি ছোড়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ জওয়ান অমিয় ঘোষ। প্রায় 4.5 ঘন্টা কাঁটাতারে আটকে ছটফট করে ফেলানি। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। এরপর একে একে গড়িয়েছে 15টি বছর। বিচারের নামে চলে বিএসএফ এর বিশেষ কোর্ট ও ভারতীয় আদালতের প্রহসন। হতভাগা বাবা মায়ের প্রশ্ন, কবে মিলবে বুকের মানিক হারানোর সুবিচার? কবে শাস্তির আওতায় আসবে ফুলের মতো ফেলানির হত্যাকারী? আমার মেয়ে কাঁটাতারের মধ্যে ঝুলে গুলি করে মারছে। আশা করে আছি যে বিচার হবে, কিন্তু আজও যাবত আমি বিচার পাইনি। যে সরকারি আসুক, আমার ফেলানির বিচার যেন হয়। আমার ফেলানির বিচারটা হইলে তাহলে আমার মতো কারো সন্তান আর ওই কাঁটাতারের মধ্যে গুলি খেয়ে ঝুলে থাকবে না। 15 বছর দেখতে আছি, কাঁদতেছি, শুনতেছি, কিন্তু অমিয় ঘোষের সর্বোচ্চ শাস্তি হয় না। আমার মেয়ের ফেলানির 15টা বছর হয়ে গেল, আমি আজ বিচার পাইনি। এখন আমি বিচার অবাকে আছি, সেই ফেলানির বিচারটা আমি পাবো। আমি এখনো শুনতেছি কাঁটাতারের মানুষ অনেক মারা যাইতেছে সীমান্তে। আমি এটা দেখতে চাই না, আমি সীমান্ত হত্যা বন্ধ চাই। ফেলানি হত্যার বিচার না পেয়ে বহুবার হয়েছে বিক্ষোভ, মানববন্ধন। সবশেষ গত বছর সীমান্ত অভিমুখে হয় মার্চ ফর ফেলানি কর্মসূচি। তবুও নির্মম হত্যাকাণ্ডের বিচার হয়নি। এতে ক্ষুব্ধ এলাকাবাসী ও আইনজীবীরা। 15 বছর থেকে এই বিচারটা ইন্ডিয়াতেও ঝুলতেছে, কিন্তু এটার কোনো সমাধান হয় না। 15 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমরা সঠিক বিচার পাই না। আমরা গ্রামবাসী হিসেবে আমাদের দাবি যাতে আমরা সঠিক বিচার পাই। ভারত সরকার দ্রুত এই আপিলটি নিষ্পত্তি করে এই ফেলানি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং দায়ী যে সদস্য, বিএসএফ সদস্য, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। পট পরিবর্তনের পর নতজানু পররাষ্ট্রনীতি বদলের উদাহরণস্বরূপ রাজধানীর গুলশান 2 থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কের নতুন নাম ফেলানি এভিনিউ করা হয়। 1 কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সড়ক ঘেঁষে ভারতীয় দূতাবাস সহ অন্তত 7টি দূতাবাস রয়েছে। একটি আসন, একটি প্রতীক, তবে প্রার্থী 2 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে বিএনপির দলীয় মনোনয়ন ঘিরে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি ও অস্থিরতা। 3 নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে মুশফিকুর রহমানকে এই আসনে প্রার্থী হিসেবে ঘোষণার পর থেকেই শুরু হয় উত্তেজনা। মনোনয়ন পরিবর্তনের দাবিতে মাঠে নামেন কবির আহমেদ ভূঁইয়ার অনুসারীরা। দীর্ঘ আন্দোলনের পর 27 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সংযুক্তি 2 লেখা আরেকটি মনোনয়ন চিঠি সংগ্রহ করেন কবির আহমেদ ভূঁইয়া। এতে একই আসনে 2 জনের মনোনয়ন চিঠি ঘিরে বিভক্ত হয়ে পড়ে তৃণমূল বিএনপি। কসবা খাওড়া থেকে আপনার বিএনপি থেকে 2 জন প্রার্থীকে নমিনেশন দিচ্ছে। আসলে দল যে নমিনেশন দিচ্ছে, আমরা সাধারণ মানুষ একটা বিভ্রান্তির ভিতরে আছি। এখানে 2 জনকে দেওয়া হয়েছে। যারা বিএনপি করে তারা তো দ্বিধাদ্বন্দ্বে আছে।
মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে শনিবার সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান এবং জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া দুই নেতারই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তবে দল থেকে এখনও সুনির্দিষ্ট নির্দেশনা না পাওয়ায় কে পাচ্ছেন ধানের শীষ এই প্রশ্নে বিভ্রান্ত মাঠ পর্যায়ের কর্মীরা। দুজনকে বৈধ ঘোষণা করছে কবির সাহেব এবং মুশফিকুর রহমান স্যার। বুঝছেন, আমরা অবশ্যই আমরা কোন দিকে যাব এটাই আমরা অনেক বড় ইয়াতে আছি। আমি চাই যে দল দুজনের মনোনয়ন দিছে তারপর একজনের চূড়ান্ত করো। এ ঘটনায় মুশফিকুর রহমান বলেন, দল থেকে তাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছে। কসবা আখাউড়ার মানুষের উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এই নেতা। আমারটা যদি ক্যান্সেল হতো তাহলে তো আমি আসতাম না। 8 দফার ভিত্তিতে আমাদের মহিলাদের কর্মসংস্থান করা যায়, কীভাবে আমাদের বেকার সমস্যা দূর করা যায় সেই সম্পর্কে আমার মনে হয় আমার এলাকা অর্থাৎ কসবা আখাউড়ার জনগণ অবহিত। কবির আহমেদ ভূঁইয়া মনোনয়ন পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, বিগত 17 বছর নেতাকর্মীদের দুর্দিনে পাশে থাকায় দল তাকে মূল্যায়ন করেছে। তাকে মনোনয়ন দেওয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানকে আমি কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাকে এমন একটা জিনিস উপহার দিয়েছেন। আমি মানুষকে এই মনোনয়ন পাওয়ার কারণেই কিন্তু আজকে আমি হয়তোবা আগামী দিনে মানুষের সেবা করার জন্য বৃহৎ পরিসরে সুযোগ পাবো ইনশাআল্লাহ। বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে মোট ভোটার 4,43,899 জন।